ম্যাড টাইটান থ্যানোস মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ইনফিনিটি সাগার সবথেকে বড় ভিলেন ছিল, যে ইনফিনিটি স্টোনকে এক জায়গায় জড়ো করে পুরো ইউনিভার্সের অর্ধেক পপুলেশনকে একেবারে শেষ করে দিয়েছিল। এমনকি এই ক্যারেক্টারটি পৃথিবীর সবথেকে শক্তিশালী টিম অ্যাভেঞ্জারকেও হারিয়ে দিয়েছিল। কিন্তু থ্যানোসের পর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আরেকটি ভিলেনের এন্ট্রি হয়, যার নাম হলো ক্যাং দ্য কনকোয়ার। এবং এই ক্যাং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মাল্টিভার্স সাগার মেন ভিলেন। কিন্তু ক্যাং আসলে রিয়েলিটিতে একটি হিউম্যান বিং, যার কাছে পাওয়ার হিসেবে রয়েছে তার ইন্টেলিজেন্স এবং ফিউচার লেভেলের টেকনোলজি। কিন্তু এখন প্রশ্ন হলো, ক্যাং কি থ্যানোসের থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী, নাকি আমাদের থ্যানোস এখনো সব থেকে শক্তিশালী ভিলেন? বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমরা এটাকে নিয়ে ডিটেলসে কথা বলবো। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, যদি ক্যাং এর সাথে থ্যানোসের কখনো লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। অরিজিনাল পাওয়ার অফ থ্যানোস। থ্যানোস আসলে ইটারনাল ডেভিয়েন্ট, একটি হাইব্রিড জীব যা সার্টানের মুন টাইটানের মধ্যে জন্ম হয়েছিল। থ্যানোস একটি ইনফিনিটি লেভেলে স্ট্রং ক্যারেক্টার এবং একে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন মনে করা হয়। থ্যানোসের লাইফে একটি মাত্রই গোল ছিল, সেটি হলো ইউনিভার্স থেকে অর্ধেক পপুলেশনকে একেবারে শেষ করে দেওয়া, যাতে বাকি সমস্ত জীবেরা বেঁচে থাকা রিসোর্সকে কাজে লাগিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু এই কাজকেই যখন থ্যানোস নিজের টাইটান গ্রহের মধ্যে করতে থাকে, তখন তার প্ল্যানেটের মানুষেরাই থ্যানোসকে পাগল ঘোষণা করে দেয় এবং তারা থ্যানোসকে নিজেদের প্ল্যানেট থেকে বার করে দেয়, যার ফলে আগে গিয়ে থ্যানোস নিজের বড় বড় আর্মিকে গঠন করতে থাকে। এবং এরপরে থ্যানোস নিজের সমস্ত আর্মিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্ল্যানেটের মধ্যে পৌঁছে যায়, যেখানের মধ্যে পৌঁছে গিয়েছে প্ল্যানেটের অর্ধেক জীবকে মারতে শুরু করে দেয়। কিন্তু এই সমস্ত কাজকে থ্যানোস অতি সহজে করার জন্য থ্যানোস সমস্ত ইনফিনিটি স্টোনকে জোগাড় করতে থাকে, যার ফলে সে সমস্ত ইনফিনিটি স্টোনকে একসাথে নিয়ে এসে শুধুমাত্র একটি স্ন্যাপকে ব্যবহার করে সে ইউনিভার্সের অর্ধেক পপুলেশনকে একেবারে শেষ করে দেয়। এবার থ্যানোসের পাওয়ারের কাছে আসা যাক। থ্যানোস একটি ইটারনাল হওয়ার জন্য তাই থ্যানোস জন্ম থেকেই অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। থ্যানোসের কাছে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, এজিলিটি, রিফ্লেক্স, এমনকি সুপার স্পিডও রয়েছে। এসব ছাড়াও থ্যানোসের কাছে রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর রয়েছে। থ্যানোসের ফিজিক্যাল স্ট্রেংথ এতটাই বেশি যে শুধুমাত্র নিজের একটি হাতকে ব্যবহার করে রেজারেক্ট থেকে একেবারে পেস স্টোনকে বার করে নিয়েছিল। এমনকি লোকির মতো শক্তিশালী গডকেও শুধুমাত্র গোলা ধরে লোকিকে একেবারে মেরে দিতেও পেরেছিল। এমনকি ব্যাটেল অফ টাইটানের মধ্যে আয়রন ম্যান মার্ক 50 কে ব্যবহার করার পরেও সে শুধুমাত্র থ্যানোসের এক বিন্দু রক্তকে বার করতে পেরেছিল। এমনকি ক্যাপ্টেন আমেরিকার মতো সুপার সোলজারকে সে শুধুমাত্র নিজের একটি পাঞ্চকে ব্যবহার করে থ্যানোস তাকে নকআউট করে দিতে পেরেছিল। এমনকি ভিশনের মতো শক্তিশালী ভাইবেনিয়াম ধাতু দিয়ে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটকেও থ্যানোস শুধুমাত্র নিজের হাতকে ব্যবহার করে ব্রেক করে রেখে দিতে পেরেছিল। এমনকি থ্যানোস হাল্কের সাথে লড়াই করেও হাল্কে একেবারে হারিয়ে দিয়েছিল। থ্যানোস আসলে একটি পাওয়ার হাউস। থ্যানোস এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে অ্যাভেঞ্জারের সবথেকে শক্তিশালী তিনটি হিরোকে একাই অতি সহজে হারিয়ে দিয়েছিল। এমনকি থ্যানোস অনেকটাই বেশি পরিমাণে ব্রুটালও হয়ে থাকে। থ্যানোসের যখন পাওয়ার স্টোনের দরকার হচ্ছিল, তখন সে পাওয়ার স্টোনের জন্য পুরো নোভাকপকেও একেবারে মেরে দিয়েছিল। এমনকি পুরো জেন্ডার প্ল্যানেটকেও সে একেবারে ধ্বংস করে দিয়েছিল। এমনকি মার্ভেল কমিকের মধ্যে থ্যানোস এতটাই বেশি পরিমাণে ব্রুটাল যে যখন তার ফ্যামিলি তার বিরুদ্ধে যেতে থাকে, যে কোনো ধরনের চিন্তা ভাবনা না করেই সে নিজের মা, বাবা, এমনকি তার ছেলেকেও মেরে দেয়। এই কারণে ব্রুটালিটির দিকেও থ্যানোস অনেকটাই আগিয়ে রয়েছে। থ্যানোসের ডিউরেবিলিটি এতটাই বেশি যে 6টি ইনফিনিটি স্টোনকেও একসাথে হাতে উঠিয়ে নিতে পারে। কারণ আমরা সবাই জানি যে ইনফিনিটি স্টোনকে হোল্ড করে রাখা অতটাও সহজ কাজ নয়। এমনকি এর মধ্যে পাওয়ার স্টোন এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে পুরো একটি প্ল্যানেটকেই ধ্বংস করে দিতে পারে। এমনকি গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 2 এর মধ্যে স্টার লর্ড পাওয়ার স্টোনকে ধরে নেওয়ার পর এই জন্যই বেঁচে থাকতে পেরেছিল, কারণ সে অর্ধেক মানুষের সাথে সাথে সে অর্ধেক সিলিস্টিয়ালও ছিল। থ্যানোসের রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর এতটাই বেশি হয়ে থাকে যে অনেক বড় বড় ইনজারিকেও অতি সহজেই এবং খুব কম সময়ের মধ্যেই ঠিক করে নিতে পারে। এমনকি ইনফিনিটি ওয়ার মুভির মধ্যে যখন থর নিজের স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে থ্যানোসের উপর অ্যাটাক করে দেয়, তখন থ্যানোস ওই অ্যাটাক থেকে বেঁচে যাওয়ার সাথে সাথে সে খুব তাড়াতাড়ি ওই অ্যাটাক থেকে নিজেকে হিল করতেও শুরু করে দিয়েছিল। এগুলো হলো ম্যাড টাইটান থ্যানোসের পাওয়ার এবং এবিলিটি। এবার আসা যাক ক্যাং দ্য কনকোয়ারের কাছে। অরিজিনাল পাওয়ার অফ ক্যাং দ্য কনকোয়ার। ক্যাং এর রিয়েল নাম হলো ন্যাথালিয়াম রিচার্ড, যে 31 শতাব্দী থেকে বিলংস করে। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ক্যাং মেন ইউনিভার্সের বিং নয়, বরং অন্য ইউনিভার্সের একটি জীব, যেখানে আমাদেরকে এটা বলা হয়েছিল এই ন্যাথালিয়াম রিচার্ড ফ্যান্টাস্টিক ফোরের লিডার অর্থাৎ রেড রিচার্ড অথবা ডক্টর ডুমের একটি ডিসেন্ডার। এবং এই দুটো ক্যারেক্টারের মধ্যে কোন ক্যারেক্টারের একটি ডিসেন্ডার এটা তো কমিকের মধ্যেও বলা হয়নি। ড্যানিয়েল রিচার্ড যেই টাইম থেকে বিলংস করে, সে নিজের জন্য টাইম ট্রাভেলের
একটি মেশিনকেই বানিয়ে নেয় এবং সে ওই টাইম মেশিনকে ব্যবহার করে মেন মার্বেল ইউনিভার্সের মধ্যেই পৌঁছে যায়, যেখান থেকে সে পৌঁছে যায় পাস্টের ইজিপ্ট সভ্যতার মধ্যে, যেখানে সে সব থেকে প্রথমে রামাটোটে পরিবর্তন হয়ে যায় এবং ওখানে সমস্ত অ্যাডভান্স টেকনোলজিকে ব্যবহার করে সে ওখানে সমস্ত মানুষের একেবারে রাজাতেও পরিবর্তন হয়ে যায় এবং এরপরে সে ওখানে রুল করতেও থাকে। কিন্তু এরপরে ফ্যান্টাস্টিক ফোর তার কাছে এসে যায়, যার ফলে ফ্যান্টাস্টিকের টিম ক্যাংকে একেবারে হারিয়ে দেয় এবং ক্যাংকে হারিয়ে দেওয়ার পর ক্যাংকে নিজের ইউনিভার্সের মধ্যে চলে যাওয়ার কথা বলে। কিন্তু ক্যাং নিজের ইউনিভার্সে যাওয়ার আগে 14 শতাব্দীর একটি ইউনিভার্সের মধ্যে পৌঁছে যায়, যেখানে গিয়ে সে পরিবর্তন হয়ে যায় ক্যাং দা কনকোয়ারে, যার পর থেকে ক্যাং সমস্ত টাইমলাইনকে এক এক করে কনকোয়ার করতে থাকে, যার ফলে সে সমস্ত টাইমলাইনের উপরেও রুল করতে থাকে। ক্যাং এর কাছে আসলে কোনো ধরনের ফিজিক্যাল পাওয়ার নেই, ক্যাং আসলে একজন নর্মাল হিউম্যান বিং। ক্যাং ফিজিক্যালি অতটা বেশি পরিমাণে স্ট্রং না হলেও সে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, যার সমস্ত পাওয়ার রয়েছে তার স্যুটের কাছে। এমনকি তার স্যুট এমন ধরনের অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে, যার ফলে ক্যাং নিজের স্যুটকে ব্যবহার করে সবকিছুকেই করতে পারে, যার ফলে সে টাইমকেও একেবারে কনকোয়ার করতে পেরে গিয়েছিল। এই জন্য ক্যাং এর কাছে যেই সমস্ত ধরনের পাওয়ার রয়েছে সেই সমস্তগুলোই টাইমের সাথে একেবারে জুড়ে রয়েছে। যেহেতু ক্যাং নিজেকে টাইমের থেকেও অনেকটা উপরে রেখে নিয়েছে, অর্থাৎ যেহেতু সে নিজেকে টাইমের থেকেও অনেকটা উপরে করে নিয়েছে নিজেকে, এই জন্য টাইমের কোনো ধরনের ল ক্যাং এর উপরে কাজ করে না। ক্যাং আসলে চলতে থাকে একটি হাতিয়ারের সমান, কারণ এই স্যুটের মধ্যে এমন অনেক ধরনের অ্যাডভান্স গ্যাজেট রয়েছে যে চাইলে অতি সহজেই একটি প্ল্যানেটকে ধ্বংস করে দিতেও পারে। ক্যাং নিজের স্যুটকে ব্যবহার করে এনার্জি ব্লাস্টকে প্রডিউস করতে পারে, লেজার বিমকে ফায়ার করতে পারে, ইলেকট্রিসিটিকে ব্যবহার করতে পারে এবং নিজের আঙুলকে ব্যবহার করে ম্যাগনেটিক ফিল্ডকেও একেবারে উৎপন্ন করতে পারে এবং সে বিভিন্ন ধরনের টেলিপোর্টেশনের দ্বারা বিভিন্ন ধরনের পোর্টালকেও সে খুলে নিতে পারে। ক্যাং এই সমস্ত পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে থাকে তার স্যুটের সাহায্যে। এসব ছাড়াও ক্যাং এর কাছে একটি টাইম চেয়ারও রয়েছে, যার সাহায্যে ক্যাং যে কোনো টাইম লাইনের মধ্যেও পৌঁছে যেতে পারে, এমনকি সে যে কোনো ইউনিভার্সের মধ্যেও পৌঁছে যেতে পারে। এমনকি এই টাইম চেয়ারের মধ্যে অনেকগুলো বেপেনও রয়েছে, যেই সমস্ত বেপেনগুলোকে ক্যাং নিজের ডিফেন্সের জন্য ব্যবহার করে থাকে। এই জন্য অনেক ক্যারেক্টার মিলে যদি ক্যাং এর উপর অ্যাটাকও করে দেয়, তখন এই চেয়ারটি ক্যাংকে একটি প্রোটেক্টিভ শিল্ডও বানিয়ে দেয়। এসব ছাড়াও ক্যাং এর কাছে একটি গান রয়েছে, যেটিকে আমরা কমিক এবং অ্যানিমেটেড মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম এবং এটিকে ক্যাং তখনই ব্যবহার করে থাকে যখন ক্যাং নিজের সামনের বিপদকে সত্যি খুবই বড় বিপদ মনে করে থাকে। কারণ ক্যাং এর উপরে যদি কেউ অ্যাটাক করতে চায়, তখন ক্যাং নিজের গানকে ব্যবহার করে সেই ক্যারেক্টারটিকে একেবারে রিয়েলিটি থেকে মুছে দিতে পারে। এগুলোই হলো ক্যাং এর পাওয়ার এবং এবিলিটি। থ্যানোস এবং ক্যাং এর পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়ার পর এবার এদের ব্যাটল কম্পারিজনের কাছে আসা যাক এবং জানা যাক মার্বেলের এই দুটো ভিলেনের মধ্যে কোন ভিলেন সব থেকে বেশি পরিমাণে শক্তিশালী। যদি ক্যাং এর সাথে থ্যানোসের লড়াইয়ের কথা বলা হয়ে থাকে, তাহলে ফিজিক্যাল ব্যাটেলে ক্যাং থ্যানোসের সামনে টিকতেই পারবে না, কারণ ক্যাং আসলে একটি নর্মাল হিউম্যান বিং। অন্যদিকে থ্যানোস হলো একটি ইটারনাল, যার শরীরের মধ্যে অনেক বেশি পরিমাণে শক্তি রয়েছে। এই জন্য এই লড়াইটা যদি স্ট্রেংথের হয়ে থাকে, তাহলে ক্যাংকে অতি সহজেই থ্যানোস মেরে দিবে। কিন্তু ক্যাং হলো মার্বেলের সেই ভিলেন যে নিজের ইন্টেলিজেন্স এবং হাই গ্যাজেটের জন্য অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়। এই জন্য ক্যাং যদি নিজের অ্যাডভান্স স্যুট এবং নিজের টাইম চেয়ারকে ব্যবহার করে থ্যানোসের সাথে লড়াই করতে থাকে, তখন ক্যাং থ্যানোসকে হারিয়ে দিতে পারবে, কারণ ক্যাং এর কাছে টাইমের পাওয়ার রয়েছে। এই জন্য থ্যানোস যখন ক্যাং এর সাথে লড়াই করতে আসবে, তখন লক্ষ চেষ্টার পরেও থ্যানোস ক্যাংকে টাচ করতেও পারবে না। আপনারা যদি লোকির শেষ সিজনটা দেখে থাকেন, তাহলে আপনারা জেনে থাকবেন যে ক্যাং এর কাছে এমন একটি ডিভাইস ছিল, যেটির সাহায্যে সে কিছু সময়ের জন্য টাইমের আগে এবং টাইমে পরে যেতে পারে। এই কারণে লোকি ক্যাং এর ভেরিয়েন্ট হিউ রিমেন্সকে অ্যাটাক করার পরেও তাকে ছুঁতে পারছিল না। এবং আপনারা যদি মনে করে থাকেন থ্যানোস ইনফিনিটি স্টোনকে ব্যবহার করে ক্যাং এর সাথে লড়াই করতে পারবে, তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই যে ইনফিনিটি স্টোন ক্যাং এর আগে কিছুই কাজ করবে না। এবং এটিকে আমরা লোকি সিরিজের মধ্যেই দেখতে পেয়ে গিয়েছিলাম, কারণ আমরা সেখানে দেখতে পেয়েছিলাম ইনফিনিটি স্টোন গুলো ওখানে শুধুমাত্র পেপারকে ঢাকার জন্যই ব্যবহার করা হয়। এবং থ্যানোস যদি এটা চিন্তা করে সে টাইমকে আগিয়ে এবং পিছিয়ে নিয়ে গিয়ে ক্যাংকে একেবারে মেরে দিতে পারবে, এমনকি ক্যাং এর জন্মের আগেই তাকে মেরে দিতে পারবে, তাহলেও থ্যানোস এটা কেউ করতে পারবে না, কারণ টাইম স্টোনের একটি লিমিটেশন রয়েছে। সেটা লিমিটেশন হলো এই যে টাইম স্টোনকে ব্যবহার করে কখনোই টাইম ট্রাভেল করা যাবে না। আসলে টাইম স্টোনকে ব্যবহার করে যে কোনো ধরনের অবজেক্টকে আগানো এবং পেছানো যেতে পারে, এমনকি সময়কে স্টপ করা যেতেও পারে, এমনকি এক ধরনের টাইম লুপকে ক্রিয়েট করে যে কোনো মানুষকেই টাইমের মধ্যে বন্দী করা যেতেও পারে। কিন্তু ক্যাং এই সমস্ত জিনিসের একদম উপরে রয়েছে, সে টাইমের যে কোনো জায়গাতেই পৌঁছে
পৌঁছে যেতে পারে। এই জন্যই ক্যাং যদি চায় থ্যানোসের জন্মানোর আগে সে তাকে মেরে দিবে, তখন ক্যাং এটিকেও করে নিতে পারবে। এবং আপনারা যদি ভেবে থাকেন ক্যাং এর চিন্তা ভাবনা এতটাও খারাপ হবে না, তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে ক্যাং কমিকের মধ্যে এর থেকেও খারাপ এবং ব্রুটাল কাজকে করেছিল। যখন ক্যাং এর জন্য অ্যাভেঞ্জার একেবারে বিপদ হয়ে দাঁড়ায়, তখন সে সময়ের অনেকটা আগে গিয়ে ওই সমস্ত অ্যাভেঞ্জারের বাবা মাকেই মেরে দিতে চায়, যাতে অ্যাভেঞ্জাররা আর তৈরি হতে না পারে। এমনকি সামনাসামনিও যদি ক্যাং এবং থ্যানোসের মধ্যে লড়াই হয়, তখন ওই লড়াইকে ক্যাংই জিতে যেতে পারবে। এটিকেও আমরা মার্ভেলের রিসেন্ট সিরিজের মধ্যেই দেখতে পেয়েছিলাম। আসলে ক্যাং যখন পুরো মেন ইউনিভার্সকেই একেবারে কনকোয়ার করতে চায়, তখন তাকে আটকানোর জন্য থ্যানোসও অ্যাভেঞ্জারকে সাহায্য করেছিল। এমনকি তখন ক্যাং থ্যানোসের একেবারে গোলাকেও ধরে নিয়েছিল এবং গোলাকে ধরে নিয়ে ক্যাং থ্যানোসের সমস্ত টাইমলাইনকেই একেবারে দেখিয়ে দেয়। এবং কিছুক্ষণ পরে ক্যাং এর হাতে থ্যানোসের কঙ্কাল এসে যায়। অর্থাৎ ক্যাং এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে থ্যানোসকে কয়েক সেকেন্ডের মধ্যেই মেরে দিতে পারবে। আসলে থ্যানোস হলো ইউনিভার্সাল বিপদ, কিন্তু ক্যাং হলো মাল্টিভার্স লেভেলের বিপদ। বন্ধুরা, তাই আমার মতে ক্যাং এর সাথে যদি কখনো থ্যানোসের লড়াই হয়, তখন ওই লড়াইকে ক্যাংই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।